উনি মুখে করে খাবার খাওয়াচ্ছে। আমরা বরাবরের মতো ট্রলারে ছুটে চলছি, তবে গন্তব্য হচ্ছে সরাসরি সুন্দরবন। তো আমরা দুবলার চরে যে গেলাম গতকালকে, তো দুবলার চরে হইতেছে একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখলাম। সেটা হইতেছে ওইখানে যে লোকালসটা থাকে, ওনারা সম্ভবত 5 মাস সময় পায় আর কি ওইখানে সবকিছু করার জন্য, থাকার জন্য। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ওইখানে দেখলাম যে হইতেছে লোকালসরা যে আছে, লোকালদের মাঝে বেশ কিছু শুকর হচ্ছে ওদের সাথে খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আছে। বেশ ভালো একটা মিথস্ক্রিয়া দেখলাম। যে জিনিসটা আমি আসলে ইন্টারেস্ট বশত জিজ্ঞেস করলাম এটা কি ওনাদের পোষা কিনা। মূলত এটা হচ্ছে মা এবং তার বাচ্চা। বানরদের মধ্যে ইউনিটি কিন্তু অনেক বেশি। একটা মরা বাচ্চাকে 1 বছরও কোলে নিয়েছিল বানর। এরকমই আবেগপ্রবণ ভালোবাসা দেখা যায় বানরের। বিভিন্ন টাইপের খেলাধুলা এরা কিন্তু করছে। এভাবেই কিন্তু বানর এক ডাল থেকে আরেক ডালে লাফ দিয়ে চলে যায়। সে এখন সাঁতার কাটছে। কচুরি পানার ভেতরে রয়েছে ওই যে কুমির। এভাবেই কিন্তু বনের ভেতরে এরা আরো ভয়ানক রূপে আত্মপ্রকাশ করে। বাঘের পায়ের ছাপ রয়েছে আর এই পাশে হাঁসের ডিম আছে। না, এটা বাঘের ডিম। বাঘের ডিম? বাঘ ডিম পারে? সরি, কুমিরের ডিম। সুন্দরবনের এমন কি কোনো জায়গা রয়েছে যেখানে একই সাথে কুমির, হরিণ এবং বানর দেখা যায়? তার পাশাপাশি আবার ভাগ্য ভালো হলে আপনাদের চোখে বাঘও পড়তে পারে। জায়গাটা আসলে কোথায়, সেটার জন্যই আমাদের আজকের এই যাত্রা। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, হারবাড়িয়া পয়েন্টটা দেখে আমরা আবার যাত্রা শুরু করব এবং এখান থেকে আমরা যাব সরাসরি করঞ্জল। আবার সেই ট্রলারে উঠতে হচ্ছে। বিদায় হারবাড়িয়া। আমরা হারবাড়িয়া থেকে এখন চলে যাচ্ছি। ওই যে দূরে একটা কার্গো শিপ রয়েছে। ইম্পোর্টেড পণ্যগুলো কিন্তু এই কন্টেনার শিপে করেই আসে। মূলত আমরা মংলা পোর্টের কাছাকাছি রয়েছে, আর পোর্টের খুব কাছাকাছি পর্যন্ত বড় শিপগুলো ঢুকতে পারে না, কারণ নাব্যতার একটা ব্যাপার রয়েছে। এজন্য মাদার ভেসেলগুলো সমুদ্রেই অবস্থান করে, আর মোটামুটি মাঝারি ক্যারিয়ার শিপগুলো এখানে ঢোকে। আর এই জায়গাটা সুন্দরবনের খুবই কাছে। আপনারা এই হারবাড়িয়া অঞ্চল থেকে বড় বড় শিপগুলো দেখতে পাবেন। অবশেষে আমরা সেই মহিলা জাহাজটাতে চলে এসেছি। মিসেস আদিবা খান, মালিকের মেয়েটে বা কিছু একটা হবে আর কি। একমাত্র সুন্দরবনের এই জায়গায় আসলেই কিন্তু আপনারা ডলফিন দেখতে পাবেন, এছাড়া কিন্তু আর কোনো জায়গায় ডলফিন নাই। আমরা এখন চলে এসেছি, সকালের নাস্তা করব। আমাদের শিপ ছেড়ে দিয়েছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে করঞ্জল। এটা হচ্ছে খুলনার কাছাকাছি। মূলত এই হারবাড়িয়া পয়েন্টটাও কিন্তু খুলনার ভেতরেই পড়েছে। আমরা গতকালকে যে পয়েন্টে গিয়েছিলাম ওটা ছিল বরগুনার ভেতরে, আর এটা হচ্ছে খুলনার ভেতরে। শিপটা মূলত ঘুরাচ্ছে। এখানে খালটা খুবই ছোট, শিপ ঘুরানো খুবই ঝামেলা। এই যে দেখেন, একদম লম্বালম্বি কিন্তু প্রায় মাথা থেকে গিয়েছে। এখানে শিপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে। অনেক সময় যদি ভাটা লেগে থাকে তখন পানির অভাবে এই শিপ ঘুরানো, যাত্রা করা, এগুলো সব কিছু একটা ঝামেলা হয়ে যায়। এই কারণে জোয়ার ভাটাটা মেনটেন করা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়ে বন কিন্তু খুবই কাছে, আর এই শিপ ঘুরানোর ক্ষেত্রে এই আমাদের ট্রলারের যে পাইলট রয়েছে উনি কিন্তু যথেষ্ট হেল্প করতেছে। আপনি ঠেলতেছেন না, দেখেন উনি কিন্তু ধাক্কাচ্ছে এবং শিপ ঘুরাচ্ছে। এখন আবার রিপোজিশন করতেছে, এই যে রশিটা বাঁধবে, তারপরে এটা দিয়ে আবার ট্রলার দিয়ে একটু ধাক্কা দিয়ে এটা ঘুরাবে। দেখেন অলমোস্ট হাত দিয়েই কিন্তু বিশাল শিপটা ঘুরিয়ে ফেলতেছে। প্রয়োজনে ইঞ্জিন স্টার্ট করে মাঝে মাঝে হেল্প করতেছে। এটা সুজির হালুয়া দেওয়া হয়েছে, খুব চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে, এবং সাথে কিন্তু মাংস দিয়ে ডাল রয়েছে। সব কিছু মিলিয়ে সকালের আয়োজনটা কিন্তু খুবই চমৎকার। এবং আমার সাথে কিন্তু বরাবরের মতো আমার আদরের মামারা বসেছে, এবং এখানে গান বাজনা মৌজ মাস্তি সবই চলতেছে। আর এখানে একটা মোটা উদ্বাস্তু মামা আছে, সে আসলে বেসিক্যালি এই মায়ানমার থেকে আসছে।
যে কি যেন বলে ওই অঞ্চলের লোকজন, রোহিঙ্গা, রোহিঙ্গা। রোহিঙ্গা রোহিঙ্গা যাই হোক। समझ गए भाई ना আর এখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় মামা আছে, যার কারণে আমরা বাঘের হাত থেকে সাক্ষাৎ জীবিত ফেরত আসছি। আদরের মামা মিজান মামা আছে, সাথে আরেক মামা আছে, সেও খাচ্ছে। আমরা যে শিপে এসেছি এটাই হচ্ছে আমার প্রথম যাত্রা এই সুন্দরবনে। এই যাবৎ যা কিছু মোটামুটিভাবে দেখলাম খুবই ভালো লাগলো। এই শিপের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা, যে সুন্দর একটা সার্ভিস দিয়েছেন, সেদিক থেকে আমি একটা ধন্যবাদ জানাই তাদের। দেখি খাবারের কোয়ালিটি কেমন। পরোটা এবং ডাল ভাজিটা খুবই মজা হয়েছে। এবার একটু সুজির হালুয়াটা খেয়ে দেখি, এটা খুব চমৎকার। আসলে এখন পর্যন্ত আমরা যে কয় বেলাই খেলাম আল্লাহর রহমতে সবগুলোই ভালো ছিল মাশাআল্লাহ। রান্না বান্না সবই খুব সুস্বাদু ছিল এবং খাবারেও আল্লাহর রহমতে কোনো কষ্ট হয়নি। আমরা হারবাড়িয়া থেকে আবার যাত্রা শুরু করেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে করমজল। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে চমৎকার সেই সুন্দরবন। এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মাছ ধরার ট্রলারগুলো। এগুলো কিন্তু সবই সুন্দরী কাঠ দিয়ে তৈরি করা হয়। আসলে এই মংলা অঞ্চলটা পুরাটাই বন এবং পুরো সুন্দরবনের হার্টের ভেতর আমরা রয়েছি। চলতে চলতে আপনাদের চোখে পড়বে কিছু লোকাল লঞ্চ। এগুলো স্থানীয় বিভিন্ন জায়গায় যাতায়াত করে। হারবাড়িয়া পয়েন্ট থেকে আমাদের এই করমজল পর্যন্ত আসতে খুব বেশি একটা সময় লাগলো না। মোটামুটি আমরা 1 ঘন্টার ভেতরই চলে আসলাম। আর মাঝখান দিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। অবশেষে আমরা করমজল চলে এসেছি। এখন আমরা শিপ থেকে আবার বোটে উঠব। এখানে আমাদের আগেই সবগুলো শিপ চলে এসেছে, প্রত্যেকে নোঙ্গর করে বসে আছে এবং পার্সোনাল বোটে করে করে সবাই ফরেস্ট অফিসটা দেখার জন্য যাচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি। এখন জাহাজ নোঙ্গরের প্রস্তুতি চলছে। এখানে সবগুলো শিপ একসাথে নোঙ্গর করে আছে। মূলত খুলনা অঞ্চলে যারাই বেড়াতে আসে তাদের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন পয়েন্ট থাকে এই করমজল। কারণ হচ্ছে খুলনা থেকে খুব সহজে আসা যায়, এমনকি অফ সিজনেও আপনারা এই করমজল এসে কিন্তু সুন্দরবন দেখতে পারবেন। কিন্তু সিজন ছাড়া অন্য কোনো সময় কিন্তু আপনারা ওই দূরের হিরন পয়েন্ট কিংবা কটকা, কচিখালি ওইদিকে যেতে পারবেন না। এটা হচ্ছে করমজল পয়েন্ট। আবার সেই ট্রলারে চড়তে হবে। বন্ধুরা এখানে কিন্তু এই দেখেন নৌকায় করে করে ডাব বিক্রি করতেছে এবং ওনারা দাম চাচ্ছে 120 টাকা। আমাদের নৌকা চলে এসেছে এবং প্রচুর দুলছে, ভয়ানক অবস্থা। এখানে নৌকা কিন্তু অনেক দুলছে। এখানে আমাদের সাথে রয়েছে মাঝি, উনি নতুন সানগ্লাস কিনছে। আপনি যে এই পেশায় আসছেন, হ্যাঁ, এইটা আপনার লজ্জা লাগে না? অবশেষে একটা খাঁটি মনের মানুষ পেলাম। পেশার মধ্যে কোনো লজ্জা নেই। দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে হালাল আর একটা হলো হালাল। সবাই চলে এসেছে ধীরে ধীরে। মামা এটা না, এটা না, নৌকা এটা 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 আপনার জন্য স্পেশাল। গ্লাস বই ভাঙ্গা, হাড়ি বোতল ভাঙ্গা, জুতা কাটা, প্লাস্টিকের বই, লবণের বাটি, লইবঙ্গ, কটকটি। আমরা এখানে এখন ক্যানভাসার পেয়ে গেছি। মামা কটকটি আছে? নাই, তাহলে ভাও চিল্লা চিল্লি করেন কেন এনে? মানুষকে আনন্দ দেয়। বন্ধুরা এই আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে নৌকায় করে ভিক্ষা করতেছে শিশু নিয়ে। আসলে অসহায় অবস্থায় আছে। এই নদীমাতৃক অঞ্চলে এরকমের হয়েই থাকে। নৌকায় করেই তাদের জীবন এবং সুবিধা অসুবিধা সবকিছু এই নৌকা দিয়ে সামলাতে হয়। তাই আপনারা আশ্চর্যিত হবেন না যে ওনারা নৌকায় করে কেন ভিক্ষা করছে। এই হচ্ছে মহামূল্যবান ডাব, যেটা অত্যন্ত সস্তা। আপনারা মাত্র 50 টাকা এই সাইজে। 50 না ভাই? হ্যাঁ 50 টাকায় কত আসল দামটা বলেন তো, লজ্জা করে বেশি না, 200 টাকা পিস। বন্ধুরা এটা বেশি না, মাত্র 200 টাকা করে পিস যাচ্ছে। বন্ধুরা অবশেষে আমরা 2টা ডাব নিলাম, এক একটা 200 টাকা করে। কিন্তু ডাবের সাইজও অনেক বড়। মানে এটা আবার উনি গোপন করে রাখছে যে এই ধরনের ডাব আছে, এক্সট্রা অ্যাট্রাকশন হিসাবে উনি রেখে দিছে। আমার হাতে চলে এসেছে ডাব, আমি এখন ডাব খাবো। অনেক ভালো, পানিটা একদম সুমিষ্ট ছিল। এখানে অনেক কিছু চলছে, কেউ নাচছে, কেউ দেখছে। আমরা এমন দোকান পেয়েছি যেটা আমাদের সাথে সাথে যাত্রা করতেছে। এমন দোকান আমি আমার জীবনে দেখি নাই, যে আমাদের সাথে একবারে নৌকা বেঁধেই নিছে এবং আমাদের সাথে সাথে যাচ্ছে। জ্যাক স্পাইরো দাঁড়িয়ে আছে এখানে।
জ্যাক স্পাইরো আমরা পেয়ে গেছি, ওনার স্বাস্থ্য আগের চেয়ে একটু ভালো হয়েছে মাশাআল্লাহ। এখানে কিন্তু 3টা ঘাট রয়েছে, যেহেতু এখানে সব ধরনের টুরিস্টই আসে, আর বিশেষ করে যারা ওই দূরের জার্নিতে যায় না তারাও কিন্তু এই জায়গায় আসে, এই কারণে এখানে ঘাট কিন্তু বেশি করা হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর ঘাট, আর ওই পাশে আছে। অবশেষে আমরা নৌকার পার্কিং লটে চলে এসেছি, এখানে এখন আমাদের নৌকা পার্কিং করবে। সেই গরম জল, সেই চিড়িয়াখানা, আসলে এটাকে সুন্দরবনের একটা স্পট না বলে আপনারা চিড়িয়াখানাও বলতে পারেন। এখানে অবশ্য আপনারা সব কিছুই দেখতে পাবেন। চলেন কি কি ধরনের ভয়ঙ্কর প্রাণী দেখা যায় আমরা একটু দেখার চেষ্টা করি। আর এখানে ঢুকেই শুরুতেই আপনাদের চোখে পড়বে একটা ম্যাপ, সেই ম্যাপটাও আবার খাঁচা দিয়ে আটকানো। এই যে এখানে দেখেন সবগুলো সুন্দরবন পয়েন্টের 3D ম্যাপ করা রয়েছে, এবং রাতের বেলা এখানে কিন্তু লাইট জ্বলে। বাঘের পায়ের ছাপ রয়েছে, আর এই পাশে হাঁসের ডিম আছে। আমার এটা কি হাঁসের ডিম? না, এটা বাঘের ডিম। বাঘের ডিম? বাঘ ডিম পারে? সরি, কুমিরের ডিম। এখানে দেখেন বাঘের নখ আছে, কিন্তু গ্লাসটা এতই পরিষ্কার যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে করমজলের মেইন এন্ট্রি। আমরা এখন করমজল চিড়িয়াখানায় আছি। এখানে আপনারা বিভিন্ন টাইপের জীবজন্তু দেখতে পাবেন, সবগুলা খাঁচায় আটকানো। এটা আসলে এমন ভাবে তৈরি করা, আপনার দেখলে মনে হবে একটা চিড়িয়াখানা, এটা কোনো সুন্দরবনের বা ফরেস্ট অফিস আপনার কাছে মনেই হবে না। এখানে একটা ভ্রাম্যমান দোকান রয়েছে এই করমজলে, আর এখানেও একটা দোকান রয়েছে। এখানে চা পাবেন, রুটি পাবেন, পাশাপাশি কলা এবং কফিও পাবেন আপনারা এখানে, এবং এছাড়া চাইলে মিনারেল ওয়াটারও পাবেন। এই পাশে হরিণ, কুমির, কচ্ছপ প্রজনন কেন্দ্র রয়েছে। এগুলো হচ্ছে হরিণের খাবার। আর এটা কি? এটা কার খাবার? হরিণের খাবার। ওইটা হরিণের। এটা কত করে? হ্যাঁ, এখানে ছোট বাচ্চারা হরিণ দেখছে। ধরো ধরো সিংহ। হ্যাঁ, ভালো আছো? কি নাম তোমার? আসো আসো। এখানে অবলীলায় আপনারা হরিণ দেখতে পাবেন, সবাই এসে এদেরকে খাওয়ায়। বেশ বড় সাইজের সুন্দরবনের অরিজিনাল চিত্রা হরিণ। উনি মুখে করে খাবার খাওয়াচ্ছে। এই জায়গাটা হচ্ছে হরিণের জোন, আর সামনে রয়েছে কুমিরের জোন। চলুন আপনাদেরকে একটু কুমির দেখাই। এটা হচ্ছে ডলফিন প্যাভিলিয়ন। আসলে দেখি কি ধরনের ডলফিন এখানে আছে। বাংলাদেশের তিমিও এখানে রয়েছে। আসলে এটা এমন জায়গা যেখানে আপনার তিমি, ডলফিন, শুশুক সবই দেখতে পাবেন। আসলে ভিতরে কি আছে একটু দেখি। হ্যাঁ রে, মোট ডলফিন, এই নাকি ডলফিন। আসলে এখানে ডলফিনের একটা মূর্তি আছে, এই জন্য এটার নাম দিয়েছে ডলফিন প্যাভিলিয়ন। এবং এখানে বিভিন্ন ছোট ছোট নাটিকা রয়েছে। আর এখানে সবচেয়ে আশ্চর্যজনকভাবে একটা ডলফিনের কঙ্কাল রয়েছে। এই পাশে আবার আর একটা খাঁচা রয়েছে। আসলে এখানে কি আছে একটু দেখি। ও মা গো, দেখি কুমির। অবশেষে আমরা কুমির পেয়ে গিয়েছি, এবং এটা বিশাল ছোট একটা কুমির। আসলে কুমির অনেক বড় হয়, কিন্তু এটার আকৃতি ছোট। এটা আসলে বাচ্চা কুমির এবং বয়স অনেক কম। মূলত এখানে কুমির প্রজনন করা হয়, এটা প্রজনন কেন্দ্রের একটা কুমির। যতই হাসাহাসি করি না কেন, আসলে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। মূলত সুন্দরবনের বন্য প্রাণীর প্রজনন কেন্দ্র হচ্ছে এটা। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর প্রজনন করা হয়, বিশেষ করে কুমির, তারপরে কচ্ছপ, এগুলো সব এখানে প্রজনন করা হয়। এই যে দেখেন এখানে ছোট ছোট কুমিরের বেবি রয়েছে, এগুলো কিন্তু এই যে বাচ্চা থেকে ডিম ফুটেছে। প্রজনন কেন্দ্র হিসাবে এই জায়গাটা অনেক আগে থেকেই কিন্তু পরিচিত, এবং এখানে অসংখ্য কুমির রয়েছে। এগুলো রোদে বসে আছে, এবং কুমিরের স্বভাবই এমন, যখন রোদ হয় ওরা বসে বসে কিন্তু রোদ পোহায়। এই সময় আপনারা চাইলে ওদের লেজ ধরতে পারবেন, কান ধরতে পারবেন, কিছুই বলবে না। কিন্তু পরে কিন্তু বাগে পেলে আপনাকে একদম খেয়ে ফেলবে। এখানে একটা কুমির মারা গেছে, না আসলে মরে নাই, সে এখন রোদ পোহাচ্ছে। এভাবেই সারাদিন রোদের মধ্যে এরা মরার মতো পড়ে থাকে, রোদ পোহায়, এবং রোদের মাধ্যমে এরা শরীরে শক্তি অর্জন করে। এরপরে রাতের বেলা এরা কিন্তু শিকারে বের হয়, এবং বেশিরভাগ শিকারই কিন্তু রাতের বেলা করে থাকে। এখানেও ছোট ছোট কুমিরের বাচ্চা রয়েছে, একটা আর একটার সাথে মারামারি করতেছে, খেলতেছে। আসলে বেসিক্যালি বিভিন্ন সাইজের বাচ্চা আইসোলেটেড বিভিন্ন খাঁচায় রাখা হয়। এখানে যেসব কুমিরের ডিম থেকে বাচ্চা প্রজনন হয়, এগুলো কিন্তু পরবর্তীতে আবার বনেই ছেড়ে দেওয়া হয়, এবং এই প্রক্রিয়া চলমান থাকে সারা বছর। আলহামদুলিল্লাহ। সে এখন সাঁতার কাটছে,
কচুরিপানার ভেতরে রয়েছে ওই যে কুমির। এভাবেই কিন্তু বনের ভেতরে এরা আরও ভয়ানক রূপে আত্মপ্রকাশ করে। এখানে কয়েকটা কুমির রয়েছে, এগুলো কাদার মধ্যে রয়েছে। আসলে আর্টিফিশিয়ালি এই জায়গাটা ওই সুন্দরবনের মতো করেই তৈরি করা হয়েছে, যাতে এখানে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে তারা পরবর্তীতে প্রকৃতিতে গিয়ে সার্ভাইভ করতে পারে। এছাড়াও করমজলে রয়েছে একটা মসজিদ, এখানে এসে আপনারা আল্লাহর রহমতে নামাজ আদায় করতে পারবেন। এই হচ্ছে ফুড ট্রেল এবং ঝুলন্ত ব্রিজ। এই পুরা জোনটাই হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র। এবার তাহলে চলুন আমরা বনের ভেতরটা একটু এক্সপ্লোর করে দেখি যে ওর ভেতরে কি রয়েছে। যে এখানে দেখেন এই যে শশা বিক্রি করছে। ফুড ট্রেলের শুরুতেই রয়েছে একটা পুকুর, এবং এই পুকুরে কিন্তু কুমিরও রয়েছে। এই মুহূর্তে অবশ্য কোনো কুমির নাই, কুমিরগুলো কিন্তু ওই সাইড দিয়ে দেখা যায়। এই মুহূর্তে কোনো কুমির নাই। আস্তে আস্তে আমরা বনের ভেতরে প্রবেশ করছি, আর আস্তে আস্তে গা ছমছমে একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা অবশেষে বনের ভিতরে প্রবেশ করেছি, এবং অন্যান্য টুরিস্ট স্পটের মতোই এই জায়গাটাও একই রকম। এটা হচ্ছে বাইন গাছ, দূরে সুন্দরী গাছ দেখা যাচ্ছে, আর এইখানে কিন্তু বাইন গাছের পরিমাণটা বেশি। আর আমরা যখন হারবাড়িয়া গিয়েছিলাম ওখানে কিন্তু গেওয়া গাছের পরিমাণটা বেশি। এই পাশে আবার সুন্দরী গাছও রয়েছে। এই হচ্ছে সেই সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ, যার কারণেই সুন্দরবনের নাম করা হয়েছে সুন্দরবন, এই সুন্দরী গাছের নাম অনুসারে। এই গাছ দিয়ে চমৎকার নৌকা তৈরি করা হয়, এবং অত্যন্ত মূল্যবান এই গাছটি। বিশেষ করে সমুদ্রের নোনা পরিবেশে এই গাছ কিন্তু টিকে থাকতে পারে, যার কারণে এই গাছের মূল্য সবসময় বেশি। তবে বন বিভাগের অনুমোদন ছাড়া এই গাছ কাটা কিন্তু সম্পূর্ণ রকমের নিষিদ্ধ। তারপরও চোরাই পথে প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কর্তন করা হয়, এবং সেগুলো চোরাই বাজারে বিক্রি করা হয়। এগুলো ঠেকানোর জন্যই মূলত এই বন অধিদপ্তরগুলো, এবং তারা চেষ্টা করে, এবং আল্লাহর রহমতে তারা অনেকটা সফলও হয়। হচ্ছে আমুর গাছ, এটা হচ্ছে কাকড়া গাছ, অদ্ভুত নামের এই গাছটা। মোটামুটি এদিকে সবগুলো গাছই দেখতে একই রকম, তবে পাতার আকৃতি, গঠন এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। সুন্দরবনে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে করমজলে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক টুরিস্ট আসে। এর কারণ হচ্ছে যারা ওই দূরের স্পটগুলোতে যেতে পারে না, তারা শর্ট টাইমের জন্য ট্রলার কিংবা ছোট নৌযান নিয়েও কিন্তু এদিকে আসে, যার কারণে এখানে ভিড় সবসময় লেগেই থাকে। এই যে এখানে একটা বানর রয়েছে, একটা বানর আমার গায়ে ঢিল ছুঁড়েছে। এই যে দেখেন, এই যে আরেকজন আসছে, আরেকটাকে মারছে যাতে খাবার না নিতে পারে, এই জন্য এখানে একটা খাবারের প্রতিযোগিতা রয়েছে। এই যে, তবে করমজলের এই জায়গাটা কিন্তু অত্যন্ত মনোরম, শান্ত পরিবেশ, শুনশান নীরবতা এবং চমৎকার গাছপালা সবকিছু মিলিয়ে যদি একা আসা যায় এটাও কিন্তু উপভোগ করা যায়। তবে একা বনের মধ্যে থাকা কিন্তু কখনোই নিরাপদ নয়। এই যে এখানে একটা জটলা, সবাই আসলে বানর দেখছে, ছোট্ট বানরের একটা বাচ্চার ছবি তুলছে, এবং এখানে আর একটা বানর বসে আছে এবং সে বিভিন্ন কিরিকাসি করছে, এবং এখানে ছোট্ট একটা বাচ্চা রয়েছে বানরের, সে এখন বসে আছে গাছের ডালে এবং বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে। আসলে এই জায়গায় প্রচুর বানরের ডাক শুনতে পাবেন। হরিণ দেখা যায় না, হরিণ বাদে আপনার বানর কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবেন। এই যে ওই যে দূরে কিছু বানর বসে আছে, ওই যে দূরে দুইটা বানর বসে আছে, এবং এখানে আরও বানর রয়েছে গাছে, প্রত্যেকটা গাছে গাছেই বানর রয়েছে। আসলে পুরো জায়গাটা হচ্ছে বানরের অভয়ারণ্য, এবং প্রচুর বানর রয়েছে, এবং গতানুগতিকভাবে তারা যা করে এখন তাই করছে। ছোট বাচ্চাটা নামছে, মূলত এটা হচ্ছে মা এবং তার বাচ্চা। বানরদের মধ্যে ইউনিটি কিন্তু অনেক বেশি। একটা মরা বাচ্চাকে 1 বছরও কোলে নিয়েছিল বানর, এরকমই আবেগপ্রবণ ভালোবাসা দেখা যায় বানরের। বিভিন্ন টাইপের খেলাধুলা এরা কিন্তু করছে, এবং এদের সাথে বেশ ভালোই একটা সময় কাটবে আপনাদের। হুট করে গাছে লাফ দিয়ে উঠে যাবে, এই খেলাধুলা করবে,
এবং ক্যামেরা অবশ্যই সাবধানে ধরবেন, কারণ যে কোনো সময় ছো মেরে আপনার ক্যামেরাটা নিয়ে যেতে পারে। খেলার অভাব নাই তাদের। ওই যে দেখেন, এভাবেই কিন্তু বানর এক ডাল থেকে আর এক ডালে লাফ দিয়ে চলে যায়। আসো আসো, তুমি আসো, কি নাম তোমার? ও নাদের, বাহ ভালো নাম তো। হ্যাঁ হ্যাঁ, খেয়েছো আজকে? খাবার দেয় না কেউ? আসো আসো। ওরে বাবা, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখি এখান থেকে কি দেখা যায়। অবশেষে অনেকটা উপরে চলে এসেছি। এখানে কিন্তু চমৎকার খাল রয়েছে, একদম উপরে চলে এসেছি আমরা, এবং এখান থেকে মোটামুটি বনের ভিউটা খুব চমৎকার ভাবে দেখা যায়। আর এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, এটাও কিন্তু এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যায়। এখানে একটা মৌচাক রয়েছে, ন্যাচারালি তৈরি হয়েছে। এদিক থেকে আরো একটা ট্রেল রয়েছে যেটা খালের দিকে গিয়েছে। ওয়াচ টাওয়ারটা দেখা শেষ। এখানে বিভিন্ন রকমের মাখা আইটেম বিক্রি করা হচ্ছে। পেয়ারা রয়েছে, আনারস, শসা, এগুলো হচ্ছে সেই বিখ্যাত কাঠবাদাম, যেগুলো এই বন অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় পাওয়া যায়। বন্ধুরা, ওয়াচ টাওয়ারের সোজা এইদিকে একটা খাল রয়েছে, আর দুই পাশে চমৎকার গোলপাতার গাছ রয়েছে। আমরা এখন খালের ভেতরে এসেছি। এখানে অনেক সময় ন্যাচারালি কুমির দেখা যায়। আমরা এখন ভয়ানক রাস্তাটা পার হয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা খুবই ভয়াল, কারণ উপরের যে ওয়াকিং ওয়ে রয়েছে ওর বাইরে আপনারা যেখানেই হাঁটবেন কোথাও নিরাপদ নয়, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখি এই দিকে কি আছে। এদিকে খেজুর গাছের মতো যেই গাছগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে মূলত হেতাল গাছ। আর এই হেতাল গাছের ভেতরেই লুকিয়ে থাকে ভয়ানক রয়্যাল বেঙ্গল টাইগার। এক কথায় বলতে পারেন বাঘের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে টাইগার ফার্ন আর এই হেতাল গাছ। ঠিক কোন জায়গায় একটা বাঘ এই মুহূর্তে ঘাপটি মেরে রয়েছে তা কিন্তু আমাদের জানা নেই। তারপরও অনেকটা শঙ্কা নিয়ে আমরা এখন হেঁটে চলছি বনের ভেতরে। জঙ্গলের এই খোলা জায়গাগুলোই খুব চমৎকার। মাঝে মাঝে কিছু জায়গা রয়েছে কোনো গাছপালা নেই, আবার মাঝখান দিয়ে আবার গাছপালা শুরু হয়েছে। আর ছোট ছোট হাঁটার পথ জঙ্গলের ভিতর দিয়ে, এগুলো কিন্তু প্রাণীদের চলাচলের কারণেই তৈরি হয়। এখানে জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। ট্রেলের এই প্রান্তে এসে আমরা একটা খাল দেখতে পাচ্ছি, এবং খালের উপর দিয়ে একবারে ব্রিজের মতো করে উপরে পার করে দেওয়া হয়েছে। যে এখানে এই খালটা রয়েছে, এই খালে কিন্তু অনেক সময় কুমির থাকে এবং মাঝে মাঝে এই পাড়গুলোতে এসে বসে। এছাড়াও এইসব খালে প্রচুর মাছ রয়েছে, বিশেষ করে জেলেরা ছোট ছোট নৌকা দিয়ে এই খালে বসে মাছ ধরে। আমরা এখন ট্রেলের অন্য প্রান্তে যাচ্ছি, দেখি ওইদিকে কি রয়েছে। আমার দুই পাশে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সবই সুন্দরী গাছ। আসলে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর। সুন্দরী গাছের আলাদা একটা টেক্সচার রয়েছে, অনেকটা লম্বা লম্বা স্ট্রাইপ এবং ফাটা ফাটা একটা টেক্সচার, অনেকটা মেহগনি গাছের মতো স্ট্রাকচার। বাট পার্থক্য হলো এগুলোর কিন্তু এই যে শ্বাসমূল রয়েছে এবং পাতাগুলো আলাদা আকারের। বনের ভেতর দিয়ে চলতে চলতে কখনো আপনারা আধার পাবেন, কখনো আলো পাবেন। একটা আলো ছায়ার খেলা সবসময় এখানে চলমান থাকে। সুন্দরবন সবুজের সমাহার। আমরা করমজলে, যদিও করমজল খুব পরিচিত একটা ট্যুরিজম প্লেস, এখানে এত বেশি মানুষ আসছে, পরে আমরা দৌড় দিয়ে এইদিকে ফাঁকাতে আসছি। ফাঁকা থেকে সবুজ দেখার মজাই আলাদা। গ্যাদারিংয়ে হচ্ছে পাখির শব্দ শুনবো নাকি মানুষের শব্দ শুনবো। মানুষের শব্দ শুনে বোর হয়ে গেছি, দেখেই তো পাখির শব্দ শুনতে আসছি। পিচ্ছি বাঘ কয়টা দেখলি? আরে বড় ভাই, কমসে কম 20টা তো দেখছি। আরে কি কর, বাঘই দেখলাম না। আরে 20টা না, 10টা তো দেখছি ভাই। একটা বাঘ নাই, তুই 10টা কই? আরে ভাই 5টা তো দেখছি। আরে কি করছিস তুই? 5টা কেমনে দেখলি? কেউ একটাই দেখলো না? আরে ভাই আমি তো একটা দেখছি ভাই, কই দেখছিস? শিওর দেখছি। বাঘই নাই বেটা। আরে তুমি বাঘ বলতে লড়বো নাকি ভাই? আমরা আসলে পথ হারিয়ে ফেলেছি। এখানে আসলে আরো পথ রয়েছে, কিন্তু ও নো, এখানে শেষ। এবং ওখানে লোকজন কিন্তু মূত্র বিসর্জন দিচ্ছে। যেখানে সেখানে আপনারা মূত্র বিসর্জন দিবেন না, কারণ এটা বাঘের জোন। বাঘ কিন্তু যে কোনো জিনিস আপনাদের ছিনিয়ে নিতে পারে। এই যে এখানে আসলে দেখেন বিভিন্ন রকমের শিল্পকলা আপনারা দেখতে পাবেন। এখানে যেমন ধরেন এমন, তারপর হচ্ছে তানভীর, শহেদ, পারভেজ, এই যে আসলে প্রচুর শিল্পী এখানে এসেছিল। এই শিল্পীরা যেই জায়গায় যায় সেই জায়গায় একটা নোংরামি ছেড়ে যায়। মনে করে
ওর নামটা দেখা চেহারার কথা সারা জীবন ওর মনে রাখবে, কিন্তু আসলে কেউ মনে রাখে না, বরঞ্চ প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং জনগণের পাবলিক প্লেসটাও নষ্ট হয়ে যায়। মূলত এই ফুড ট্রেলটার দৈর্ঘ্য প্রায় 1226 মিটার, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারেরও বেশি পথ। মোটামুটি আরামে ঘুরে ফিরে এই পুরো জায়গাটা দেখতে গেলে আপনাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় লাগবে। এর কারণ হলো এখানে শুধু 1 কিলোমিটার হাঁটারই কথা আসছে না, তার পাশাপাশি আশেপাশের পরিবেশ দেখাটাও সমান গুরুত্বপূর্ণ। আর আমরাও বর্তমানে বনটা উপভোগ করতে করতে হেঁটে চলছি। তো আমরা দুবলার চরে যে গেলাম গতকালকে, তো দুবলার চরে হইতেছে একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখলাম। সেটা হইতেছে ওইখানে যে লোকালসটা থাকে, ওনারা সম্ভবত 5 মাস সময় পায় আর কি ওইখানে সব কিছু করার জন্য, থাকার জন্য। কারণ হইতেছে চৈত্র মাসের শুরুর দিকে হইতেছে ওইখানে জায়গাটা থাকার অযোগ্য হয়ে যায়, কারণ হইতেছে তখন হচ্ছে ঝড় বৃষ্টি এবং বঙ্গোপসাগর থেকে ডিরেক্ট হইতেছে ওই জায়গা আঘাত হানে, ওই কারণে হইতেছে মানুষজন থাকতে পারে না। অস্থায়ী হয়ে বাঁশ দিয়ে তৈরি করে, এই কারণে সবকিছু মানে দোকানপাট থেকে শুরু করে ঘর বাড়ি সবকিছু অস্থায়ী বাঁশ দিয়ে তৈরি করে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ওইখানে দেখলাম যে হইতেছে লোকালসরা যে আছে, লোকালদের মাঝে বেশ কিছু শুকর হচ্ছে ওদের সাথে খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আছে। বেশ ভালো একটা মিথস্ক্রিয়া দেখলাম, যে জিনিসটা আমি আসলে ইন্টারেস্ট বশত জিজ্ঞেস করলাম এটি কি ওনাদের পোষা কিনা। তখন ওনারা বললো এগুলো পোষা না, আসলে এগুলো ওনাদের সাথেই হইতেছে, ওনাদের সাথে আর কি মিশে যায় আর কি, এতদিন থাকে আর কি। এই 5 মাস পরে যখন হইতেছে সবাই সব কিছু নিয়ে চলে যায়, তখন ওই পুরো এরিয়াটা হচ্ছে শুকরদের দখলে চলে যায় আর কি, ওনারা তখন থাকে আর কি। তো পরবর্তীতে আবার যখন আসে, যখন হইতেছে সিজন আসে আর কি, সবাই যখন আসে তখন আবার হচ্ছে ওদের সাথে আবার মিলেমিশে থাকে আর কি। এটা হচ্ছে বাহিরের পথ, এই দিকটা, আর এই দিকটা আবার যেই পথ দিয়ে এসেছি সেই পথ। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আমরা আবার এই পথে বের হব। পুরো ট্রেলটা ঘুরতে আমাদের আসলে 2 ঘন্টার মতোই সময় লেগে গেল। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বসে কিছুটা সময় কাটানো যায়, আর ওখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ট্রেল ধরে হেঁটে চলছি। আর যেতে যেতে সুন্দরবনের সেই একই ধরনের গাছপালা আমাদের চোখে পড়ল। এক কথায় করমজল হচ্ছে সুন্দরবনের ভেতরে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সুন্দরবন মানেই অনেকেই করমজলকেই চিনে থাকে, কারণ এখানে খুব সহজেই আসা যায়, আর একসাথে সব কিছুর একটা ফ্লেভার এই করমজলে আসলেই আপনারা খুঁজে পাবেন। এছাড়াও সিজন অফ সিজন নেই, বছরের 12 মাসই আপনারা চাইলে এই করমজল ট্যুরিস্ট স্পটটা ঘুরে দেখতে পারেন, যেটা সুন্দরবনের অন্যান্য জায়গার ক্ষেত্রে এক কথায় অসম্ভব। আর এই কারণে এই স্পটে ভিড়টাও সবসময় লেগেই থাকে। করমজল প্রায় দেখা শেষ, আমরা এখন আবার শিপে ফেরত যাচ্ছি। এখান থেকে এসে আবার একটা রেস্টরুম রয়েছে এবং পাশে আবার মিনি দোকান রয়েছে। এইসব জায়গায় আপনারা কিন্তু এই যে আচার পাবেন, শসা পাবেন, কলা, রুটি, পানি আছে, বিভিন্ন ইন্ডিয়ান পণ্য রয়েছে এখানে, বিভিন্ন টাইপের চকলেট রয়েছে, বাদাম আছে, চকলেট রয়েছে, যেগুলো কি আচার না, এগুলো আচার, এই যে বিভিন্ন টাইপের আচার আছে, পাশাপাশি এই যে দেশি বিদেশি নানা রকমের চকলেট রয়েছে এখানে। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? বার্মিস। তো এখানে আসে কিভাবে? এখানে কিন্তু অনেক রকমের খেলনা রয়েছে, বিভিন্ন মেয়েদের প্রসাধনী সামগ্রী রয়েছে, পাশাপাশি কিছু আর্টিফ্যাক্ট রয়েছে, খেলনা রয়েছে। এগুলো হচ্ছে ফরেস্ট অফিসের বাড়িঘর, আর এই পাশে হচ্ছে ঘাট, এখানে কিছু মিনি দোকান রয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে ট্রেল শুরু। বনের ভেতরে আপনারা এই ট্রেল পথে হাঁটতে পারবেন। অবশেষে ঘোরাঘুরি শেষ করে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এই যে গেটের এখানে দেখেন সিম্বলিক শ্বাসমূল বানিয়ে রাখা হয়েছে, যেটা সুন্দরবনের ঐতিহ্য। এখানে কি রেজিস্ট্রেশন করা লাগে নাকি একটা ফি দেওয়া লাগে? টিকিট দেওয়া লাগে। মানে আমরা যারা শিপে আসি এগুলো অটোমেটিক টিকিট নিয়ে নিছে। এগুলো কত করে টিকিট? 46 টাকা করে, আর ছোটদের 23 টাকা করে। সুন্দরবনের ঐতিহ্য যা আছে সবই আছে, বাঘ, কুমির এবং হরিণ। বন্যরা বনে সুন্দর আর গৃহপালিতরা ঘরে। এখানে একটা সতর্কতামূলক সাইনবোর্ড রয়েছে, কেউ যদি বাঘ শিকার করে সেক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, আর যদি কুমির শিকার করে সেক্ষেত্রে 30,000 টাকা জরিমানা। অবশেষে আমরা আবার আমাদের নৌকায় উঠছি, এখান থেকে আমরা চলে যাব সরাসরি খুলনা।
সুতরাং বন্ধুরা, আমরা আমাদের শিপে চলে এসেছি। এখান থেকে এখন গন্তব্য শুধুই ফিরে চলা। এখন আমরা যাব খুলনা। সুতরাং সুন্দরবন ট্যুর এখানেই আমরা শেষ করছি।